আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ৭। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। সকাল ৯টায় হামজার ঘুম ভাঙল জয়ের গলা ভাঙা গানে। হিড়িক বেঁধে গেছে যেন গানের। সে কোনো সময় বিষণ্ণ থাকে না, সিচুয়েশন যেমনই হোক, অল টাইম চিল, এটা তার স্লোগান। ভেসে আসছে টুংটাং গিটারের সুর আর আধ ভাঙা গলায় তোলা সুর। মনে পড়ে বারবার সময়ের কারবার। রাস্তারা ফেরোয়ার হারিয়েছে আজ। চাওয়াদের শেষ নেই, জানি তবু পারি কই, চড়ে বসি বারবার স্বপ্ন জাহাজ। চাইলে চলে যা যদি না থাকে উপায়, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। হাতের ব্যান্ডেজ নিয়েই শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে চড়তেই হামজার মুখ চোখ কুঁচকে উঠল গায়ের ব্যথায়। রিমি নেই। রাত থেকে মেয়েটা কথা বলছে না। গলা বাড়িয়ে ডাকলো, জয় জয়, এদিকে আয়। জয় জয় আওয়াজ দিল, জি সাহেব। রুমে ঢুকে বলল, চালু হয়ে গেছে তোমার ভাঙা রেডিও, ওটা থামাও তো, ঘ্যার ঘ্যার করছে। ধপ করে শুয়ে পড়ল বিছানার ওপর হামজার পাশে। হামজা জিজ্ঞেস করলো, আমার ডাক শুনতে ভাঙা রেডিওর মতো ঘ্যারঘ্যারে লাগছে? এত ভালোও লাগে না শুনতে। ওই ধরো। কুসুম তুলে মুখের উপর ছুড়ল হামজা। কিসের মতো লাগে তাইলে? সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয়। বললে, চাকরি থাকবে না। চাকরি তোর এমনিতেও থাকবে না। আমি যদি তোর গানের গুণগান করি, তুই তো মেয়ে লোকের মতো হাত পা আছড়ে কাঁদতে লেগে যাবি। সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না। বাড়ি থেকে পাছায় লাথি মেরে বের করবো তোকে। জয় ভাব নিয়ে 3/4 প্যান্টের পকেটে এক হাত রেখে দাঁড়ালো। তোমার বাপের এই ঘুণ পোকা ধরা ভেঙ্গি বাড়িতে আমি আছি, শুক্রিয়া আদায় করো। বিশাল কামাই করছিস থেকে, যা ভাগ। ও তুমি বুঝবা না ব্রো, মামির কাছে জিজ্ঞেস করো, সে বুঝিয়ে দেবে। আমি হলাম সোনার ডিম দেয়া রাজহাঁস। অকপটে খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয়। হামজা হাই তুলে বলল, যা গিয়ে পড়তে বস, তার আগে ওখান থেকে আমার তোয়ালেটা দে। জয় চোখ ছোট করে তাকায়। কেন, তুমি উঠতে পারতেছ না? পরনে কোনো জাঙ্গা টাঙ্গিয়াও নাই নাকি? এক লাপে বিছানা থেকে নামলো হামজা, দাঁত খিঁচল। এদিকে আয় সৌর, তোর জাঙ্গিয়া খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি। দৌড়ে ঘর ছাড়তে ছাড়তে জয় চেঁচায়, ছি ভাই, ছোট ভাইয়ের ইজ্জত মানে জায়গা নিয়ে টান পাড়াপাড়ি করতে বাঁধলো না তোমার? আমি ভার্জিন একটা সহজ সরল নিরীহ ছেলে ভাই। সব রেখে সোজা জাঙ্গিয়াতে হামলা, নাউজুবিল্লাহ। এই মুখ আর সমাজে দেখানোর যোগ্য রইল না আমার। হেসে ফেললো হামজা, হাতের কুশনটা সজোরে ছুঁড়ে মারল। গোসলে যাওয়ার জন্য তোয়ালা ঘাড়ে করে রিমিকে ডাকলো কয়েকবার, জবাব এলো না। খানিক বাদে তৌড়ু এলো। কি হয়েছে বড় ভাইয়া, কিছু দরকার? গম্ভীর চেহারায় মাথা দুলালো হামজা, তোর ভাবিকে দরকার। মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেললো তরু। রিমি এলো, মুখ ভার। এসে বিছানা গোটাতে শুরু করে রিমি। হামজা এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরল রিমিকে। কাঁধের ওপর থুতনি ঘষে বলল, কি হয়েছে ম্যাডামের? কথা না বলার বত রেখেছেন নাকি? রিমি ছাড়ানোর চেষ্টা করলো হামজাকে। হামজা আরো শক্ত করে পেট চেপে ধরল। তার লোমশ বুকটা ঠেকলো রিমির পিঠে। দমলো না রিমি, মুচড়ামুচড়ি করছে খুব। হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হামজার বিশাল দহি শরীরের তুলনায় নেহাত ছোটখাটো অভিমানিনী মেয়েটা। হামজা কপট চিপিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন করছো কেন? আমার দিকে তাকাও রিমি। তীক্ষ্ণ চোখে তাকাই রিমি। জবাবদিহি চাওয়ার মতো শক্ত মুখে বলল, মাঝার ভাইকে মেরেছেন আপনি? কেন? হামজা নরম হলো। ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির থুতনিতে বোলাতে বোলাতে বলল, তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে? এসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না। এই নিয়ে রাগ করে আছো? ছ্যাঃ, আমার দিকে তাকাও, এদিকে দেখো। থুতনি উঁচিয়ে ধরল হামজা। আপনার পার্টির ব্যাপার? এটা আপনার পার্টির ব্যাপার বলে মনে হয়? মাঝার আমার চাচাতো ভাই। হুট করে হামজা শক্ত হলো যেন, ঘাড়ঘাত করলো। আর আমি? আর আপনি কি? অমানুষ স্বামী আমার, তাই তো? মাঝার ভাইকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো? আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার? আপনার ক্ষত? সেটা মাঝারকে মারতে না গেলে তো হতো না। ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। কতটা মারলে তা করতে হয়? কি মার মেরেছেন ওকে? মেরে ফেলতে চেয়েছিলেন? ও আপনাকে আগেই মেরেছে, নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে? হামজা শাসিয়ে উঠল, চোখ লাল হয়ে উঠেছে তার। ওভাবেই চিবিয়ে বলল, মাঝার জয়কে মেরেছে।
তুমি বেশি কথা বলছো রিমি। একদম ঠিক বলেছেন নেতাবাবু। আজ একটুও কম কথা বলার ইচ্ছে নেই আমার। জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন? জীবিত কবর খুঁড়ে মাটি দিয়ে দেব, বুঝেছো তুমি? কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুঁড়ো করে ফেলবো ভেঙে। চিবিয়ে উঠল হামজা। বাহ বাহ নেতাবাবু, জয়ের সামনে সবাই পর, আর আপনি আপনার শীতল স্বভাবের বিপরীতে এক পশুর সমান। কেউ আপনার কেউ না, আমাকেও চিনতে পারছেন না? জয় এতই আপন আপনার? তুমি তোমার নিজের কথা বলনি রিমি। মাঝারের হয়ে ওকালতি করছো, দরদ দেখাচ্ছ কেন? সে তোমার চাচাতো ভাই বলে? ওয়েল, তাহলে জয় আমার জান। এবার বোঝো, ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে। তোমার চাচাতো ভাইকে বলে দিও, দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে 4 ভাগ করে ফেলে আমার ওপর রাগ থাকলে, কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবন্ত পুড়িয়ে ফেলবো। রিমি অবাক হবার সাথে সাথে কেঁদে ফেলল। গলা ও থুতনি ভেঙে এলো তার। তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই? এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখলো আলতো করে। আপনার কিছু হলেও সমস্যা নেই? আমি তারপর ভেসে বেড়াবো আপনাকে ছাড়া, তাতেও সমস্যা নেই আপনার? শুধু জয়ের কিছু হলে ব্যথা লাগে আপনার বুকে? অবুঝের মতো কথা বলো না। হামজা নরম হলো একটু। অবুঝের মতো তো এতদিন ছিলাম, আজ প্রথমবার বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে। আমি শুধুই একটা অপশন অথবা উদ্বাস্তু হয়ে রয়ে গেছি আপনার কাছে। সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে। আমায় রাগিও না রিমি, চেননি আমায়। একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে। জয়ের জন্যও তেমনি আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভেতর। তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না। ভালোবেসে বিয়ে করে এনেছিলাম, ভুলে বসেছ সব? এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয়। আপনিও তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে বসেছেন। শুরুটা কাল রাত থেকে তুমি করেছো। আমি যখন জখম হয়ে রুমে এলাম, তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি। শরীরের ব্যথা নিয়ে ওভাবেই কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি। তারপর টের পেয়েছি জয় উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ঔষধ খাইয়ে আবার একচোট ঝগড়া করে গিয়েছে রুম থেকে। জয় আমার জীবনে বিশেষ কিছু, এটা অনস্বীকার্য সত্য। বিশেষ নয়, গোটাটাই ওর আপনি। না বুঝে কথা বলো না। জয় পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তি হয়ে উঠলেও সেদিনও আমার কাছে এবং চিরদিন ও আদরের। লোকের সাপেক্ষে না, আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়েজ। কেন? সে কি এমন মহান লোক? কোনোদিন ওর শার্টটা খুলে পিঠের দিকে নজর দিও। এখনও দগদগে একটা ঘায়ের দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছে পিঠে। যখন তুমি এসেছিলে না আমার জীবনে, যখন নেতা হয়ে উঠিনি আমি, সেকালেও জয় নিজের শরীরে গুলি খেতে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল। তখন আমি ছাত্রনেতা হয়ে উঠিনি। ওর সেই পিঠ পেতে খাওয়া গুলি আজ আমায় বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা অবধি পৌঁছাতাম না আমি। তার আগে আমার কিচ্ছা ফুরিয়ে যেত। আমার বুকের গুলি পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসি। ও আমার ফুফাতো ভাই না, আমার জান। পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনোদিন কথা বলতে এসো না। আমি চাই না এ নিয়ে কোনো ভাগাভাগি হোক। আমার জীবনে জয়ের তুলনা শুধু জয়। ও আমার বিজয় জয়। রিমি কেন জানি ফুপিয়ে উঠল। হামজা দুটো শ্বাস নিয়ে রিমির একদম কাছে গিয়ে দাঁড়ালো। রাজনীতিবিদদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয়। আমি ভাবতাম তোমার তা আছে। আজ তা ভুল লাগছে। মাঝার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ। তার সঙ্গে ঝামেলা হলে তুমি তোমার স্বামীর অথবা ভাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয়, কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছপা হতে পারি না। রাজনীতিতে চলতে গেলে বহু সম্পর্ককে জবাই করে সামনে এগোতে হয় এক পা এক পা করে। তাই করে এগিয়েছি। তুমি জানো না সেসব? তাহলে জয়কে জবাই করেননি কেন আজও? তার সাথেকার সম্পর্ককে জবাই করবেন কবে? কপাল জড়িয়ে ফেলল হামজা। খানিক পরে ধাতস্থ হয়ে জবাব দিল, ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি। আর যদি আসে? কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে থেকে হেসে ফেলল হামজা। তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসে করো। একরোখা কণ্ঠে বলল রিমি, তার চেয়েও খারাপ ভাবে। আমার ওকে সহ্য হচ্ছে না, একটুও না। কেন? ওর সাথে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে। আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে দ্বিধা করেননি। আর কিছু বললে গায়ে হাতও তুলতেন। এবার হামজা একটু সপ্রতিভ হলো। কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করার সুরে বলল, এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারবো না যে কোনো নারী, বিশেষ করে তোমার গায়ে হাত উঠবে। আর সবটাই ভুল ধারণা তোমার।
অভিমানে জড়ানো কণ্ঠে বলল রিমি। তাই হোক, তবে এই ভুল নিয়েই বাঁচতে চাই, এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি। হামজা আজ বের হলো না, জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিল। সকাল 10টা অবধি ঘরে বসে থেকে দম আটকে গেল জয়ের। তরু এসে দুবার দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে সকালে। ছাদে গিয়ে বসলো। ছাদে দুটো বিভাজন, ছোট্ট এক টুকরো তরু চেয়ে নিয়ে ফুল গাছ লাগিয়েছে, বাকি ছাদটা জয়ের চিলেকোঠা, ছোট আম গাছ, কবুতরের খাঁচা। তরু এসেছিল কয়েকবার দেখতে, শরীর ভাঙা, রোদে বসে আছে। তরু বলল, গোসল করবেন না? পানি ভরেছি, পরে করব, থাক। পা মেলে বসে বইয়ে চোখ বুলালো, গিটারটা তুলে নিয়ে গান গাইলো। গিটারটা হাতে তুলে নিয়ে গান গাইলো তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে। তরু এসে জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে? না, 19 শতকের মেয়ে লোকের মতো ঘরবন্দি জীবন কাটাচ্ছি। তো শরীর আর মন আবার লুঙ্গি ডান্স দেবে নাকি এই অবস্থায়? যা তো তুই, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না মা, মেজাজ চটে যাচ্ছে যে কোনো কিছুতেই, যা। দুপুর 1:30টার দিকে এই শরীরে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। সম্ভব নয় এভাবে ঘরে পড়ে থাকা। হামজা তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রুমে। বেশ ভালো রোদ বেরিয়েছে দুদিন বাদে। আগের দুদিন সূর্যের তেজ কম ছিল। ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সামনে এসে দাঁড়ালো অন্তু। অন্তু পেছন ফিরে তাকালো অন্তু। প্যান্ট শার্টের ওপর সাদা রঙা বিশাল একটা শাল জড়ানো জয়ের শরীরে। অদ্ভুত ব্যাপার, সাধারণত পরে লুঙ্গি, তাছাড়া কড়া রোদ বেরিয়েছে, তাতে চাদরের প্রয়োজন নেই। ঘৃণায় চোখ নত করলো অন্তু। জয় সামনে এসে দাঁড়ালো। তোমার নাম কে রেখেছিল? আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না, তাই না? অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায়ও না। তুমি শালি চটকানা খাবা, থাপড়ে তোমার মুখের নকশা বদলে দিই, তার আগে প্রশ্নের উত্তর দাও। অন্তু বিরক্ত গিলে চোখ বুজে বলল, আব্বু রেখেছে, এখন আমি যাই। জয় যেন শুনতে পেল না শেষের কথাটা। তোমার বাপ এই ভেটকি মার্কার নাম ছাড়া মুল্লুক ঘুরে আর কোনো নাম পায় নাই। অন্তু আরমিন, কি সব বেওড়া নামের বাহার। অন্তু নাক কুচকে তাকালো। বেওড়া কি? তখন গিয়ে শুধরে দিয়ে আসতেন, তা তো আর দেননি। এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয় না। কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে? চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ল। আছে তো সুইটহার্ট, তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার। তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি কথা আছে আপনার? জয় পিছনে দলের উদ্দেশ্যে মুখ বেঁকিয়ে অসহায়ত্বের ভান করে বলল, উফ, কেউ বোঝায় একে আমার সাথে তেজ না দেখাতে, আমি ডিস্টার্ব হই খুব। অন্তু তাড়া দিল, জলদি বলুন, আমার কাজ আছে। জয় নাক টানলো আবারও। গলার স্বর বসে গেছে, শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর। রে, এত হুটোপাট করলে তোমাকে দেখতে আরো বেশি গরম লাগছে সুইটহার্ট। সুইটহার্ট? কাজ ঝাঁকালো জয়। ইয়েপ, সুইটহার্ট। আমার সাপেক্ষে তুমি একখানা সুইটহার্ট। আমি তো ভালো না, মাগার তোমার কাছে একটা সুন্দর মিষ্টি হৃদয় আছে, সুতরাং তুমি সুইটহার্ট অথবা মিষ্টি হৃদয়। অন্তু তাচ্ছিল্য হাসলো। সেই সূত্র অনুসারে তো আমি সকলেরই সুইটহার্ট। জয় হুট করে দাঁতে দাঁত পিষল। জানে মেরে ফেলবো, খালাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে। আমি বাদে তুমি আর কার কার সুইটহার্ট? আমি ডেকেছি এই নামে, সুতরাং শুধুই আমি ডাকবো। নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয়ের রসিকতারই অংশ। বুঝে অন্তু চুপ রইল। চলো কোথাও বসি। অন্তু হাসলো। আপনার মাথা নষ্ট সিনিয়র। ঘাড় নেড়ে সম্মতি জানায় জয়। ঠুকছো সিস্টার? তা একটু একটু অবশ্যই। তাই বলি তুমি খোটা দিতে পারো না আমায়। অন্তু সুন্দর করে হাসলো। নাটক শেষ হয়েছে আপনার? শো শেষ হলে এবার আমি যাই। জয় মাড়ির দাঁতে জিহ্বা ঠেকিয়ে হাসলো। নাটক ভালো লেগেছে তোমার? ভালো লাগলে আর একটু করি, খুব বাজে ছিল। জয় ঘাড় চুলকালো। শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমারও নাটক করার গুণ হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে। উফ, কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে। ইচ্ছে করতেছে দাঁত চোপড়া স্ট্রাকচার বদলে দিই। এত প্রেম কেন তোমার মধ্যে? প্রেমের গোডাউন যেন। জয়ের নাটক দেখে অন্তু ঘৃণার উদ্বেগ হওয়ার সাথে সাথে হাসিও পেল। একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে পন্থা অবলম্বন করতে পারে। শহীদ মিনারের সিঁড়ির উপর বসলো জয়। বসার সময় চাদর উঠে যাওয়ায় ক্ষত দেখা গেল। পৈশাচিক এক আনন্দ হলো অন্তুর। আরমিন, চলো বিয়ে শাদি করে ফেলি। কত বয়স হয়ে গেল আমার, কতকাল একা ঘুমাবো অত বড় বিছানায়? অন্তু অতি ধৈর্যের সাথে হাসলো। ভাবনাটা ভালো, তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন?
ভাবনা বাস্তবায়িত না করলে চলে, কিন্তু চাহিদা সেটা পূরণ না করলে কি করে চলবে? ঠোঁট উল্টে সায় দিল অন্তু। যুক্তি আছে যুক্তিতে যে আমি আপনার চাহিদা হয়ে উঠেছি। জয় বেশ উৎসাহিত কণ্ঠে বলল, এক্স্যাক্টলি, কোনো না কোনো নেকির কাজ তো করেছিলেই জীবনে, এজন্যই তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদুটাই করলে শালি তুমি, মেরে ফেলো আমায়। কবির একটু নড়েচড়ে উঠল, এবার কাশলো গলা খাকারি দিয়ে। জয় দ্রুত পিছে ফিরল। কিরে, তুই আবার অস্ত্র বের করছিস নাকি? আরে শালা, প্রেমিকার প্রেমে মরা আর তোর মতো ব্রয়লারের অস্ত্রের আঘাতে মরা এক না রে পাগলা। তার ওপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মান ইজ্জত কিছু থাকবে? অন্তু জিজ্ঞেস করলো, আপনার জরুরি কথাটা বললেন না এখনো। আই লাভ ইউ। প্রেমে পড়ে যাও আমার। অন্তু হাসলো, এই জন্মে তো না, পরের জন্ম অবধি অপেক্ষা করতে বলছো? জি একদম, যেটার কোনো অস্তিত্ব নেই। তাহলে তো যা হওয়ার আর করার এই জন্মেই করতে হবে। এত খারাপ দিন আমার জীবনে কোনোদিন আসবে না। অন্তুর শীতল ভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে যাচ্ছে, যেন কড়া হয়ে উঠেছে কণ্ঠস্বর। জয় উঠে দাঁড়ালো, তোমার জীবনে এত ভালো দিন আমি রাখবো না যে তুমি আমায় ভালো না বেশে পার পাবি। চ্যালেঞ্জ করো না আমায়, আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেসে যাবে। কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তুকে। কর্কশ গলায় বলে উঠল, ধরুন চ্যালেঞ্জ করলাম। এতটুকু দৃঢ়তা তো আমার এই আমির ওপর রাখি আমি যে এমন কোনো দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায়। যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করছি এর প্রেক্ষিতে, মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। সতর্ক করার মতো করে শান্তস্বরে বলল জয়, আরমিন, তোমার এসব কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তোলে দেখো। অটল হলো অন্তুর কণ্ঠস্বর, আপনার এই কথাটাই আমার জিদের আগুনে কেরোসিনের দ্রব্য ঢালছে। খুব খারাপভাবে হারবে তুমি, খুব ভালোভাবে পিছু হটবেন আপনি। আমার মান মর্যাদা ও আত্মসম্মান ছাড়া আমার এই গোটা জীবন দ্বিতীয় কোনো পিছুটান বা দুর্বলতা রাখিনি আমি। জয় আর কথা বলল না, চমৎকার মুচকি হাসলো। রাবেয়া বেলা 11টার দিকে মায়ের বাড়ি গেলেন। বড় ভাইয়ের কাছে কিছু ধার পাওয়া গেলে তাও পাওনাদারদের একটু ঠেকানো যাবে, সময় পাওয়া যাবে চাইলে। আমজাদ সাহেবের অরাজি গম্ভীর মুখ দেখেও গেছেন রাবেয়া। অন্তুও চলে এলো। আব্বুর উদ্বিগ্ন মুখ আর কাতর চোখের চাহনি ভালো লাগে না। বছরখানেক আগে রাবেয়ার পিত্তথলিতে পাথর ধরা পড়ল, তৎক্ষণাৎ সার্জারি করিয়েছিলেন আমজাদ সাহেব। আব্বু আম্মু দুজনেরই হাই ব্লাড প্রেশার, ওষুধ, পানির খরচা, অন্তুর পড়ালেখা, যাবতীয় দরকার গোটা সংসারের সবই বইছেন আমজাদ সাহেব। সব করতে ঋণ করতে হয়েছে আমজাদ সাহেবকে। অন্তিকে একটা দোকান করেছে বড় বাজারের মধ্যে, অন্যরা তার চেয়ে ছোট ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করছে। অন্তিকের দোকান দিন দিন খালি হচ্ছে, পুঁজিসহ নেই হয়ে যাচ্ছে। বাড়িতে টাকা পয়সা দেয় না অন্তিক, আমজাদ সাহেবও চান না। এখনও তিনি যেন বাড়ির একমাত্র কর্তা, অথচ চাকরি থেকে রিটায়ার করেছেন বহুদিন আগে। তার কর্মবিশেষ উচ্চপদস্থ ছিল না, স্কুল মাস্টার। পুরো পরিবারসহ অন্তিকের বউয়ের ভারটাও নিশ্চুপ বহন করছেন তিনি। অন্তিক নিজের এক লালবাতি জ্বালা ব্যবসার ব্যাপারে কোনো আলাপ আব্বুর সাথে করে না। অন্তিক অকালে বউ আনার পর স্বপ্নভাঙা আমজাদ সাহেব মার্জিয়ার সামনে দাঁড় করিয়ে দুটো থাপ্পড় মেরে বলেছিলেন, খেতে দিবি কোত্থেকে? সেই তো আমার ঘাড়েই চড়ে বসবি, অন্য উপায় আছে? আর কতদিন যাব এই সামান্য কামাই নিয়ে? এই আমি তোকে জন্ম দিয়েছিলাম, দুই হাতে এত দূর টেনে এনেছিলাম, তোকে নিয়ে রাতভর স্বপ্ন বুনেছি জালের মতো। দেখ, বিশ্বাস করার উপায় রাখিসনি আজ সেসব। ইচ্ছে বহু ছিল, সেসব এক লোকমায় গুঁড়ো করতে বাঁধেনি তোর বিবেকে না? বিবেক থাকলে তো বাধ্য। বয়স কত হয়েছে, বিয়ে করে এনেছিস, তাও আবার আমার নামে সম্মান ডুবিয়ে। কি কাজ করিস? বউকে খাওয়ানোর মুরদ আছে? চাকরি বাকরি করার যোগ্যতা হয়েছে? আমার ছেলে এত মূর্খ হবে তা জানলে হয়তো তোকে দুনিয়াতেই আনতাম না। অন্তু প্রথমবার সেদিন আব্বুকে নিজের অভিজাত ব্যক্তিত্ব থেকে বেরিয়ে প্রথমবার এমন কম দামি সাধারণ বাক্যে মূর্খ সরল ধরনের কথা বলতে শুনেছিল। এর পরের দিন থেকে আজ অবধি চুপচাপ সব ভার বহন করছে, কোনো অভিযোগ আর করেননি দ্বিতীয়বার। কিন্তু অন্তিক বোধহয় বাপের সাময়িক ক্ষোভকে ধরে রেখে কিছু বিচ্ছেদমূলক কাজ করে বসেছিল। একই বাড়িতে থাকে, সামনে দিয়ে আসা যাওয়া করে, মাথা তুলে তাকায় না, আব্বুর সাথে কথা বলে না, ধার ধারে না কোনো কিছুর। সে যে আছে দুনিয়াতে তার অস্তিত্বের খোঁজ পাওয়া মুশকিল।
সেসবের পরদিনই বড় বাজারে দোকান নিল সে। সপ্তাহখানেকের মাঝে সেই দোকানে কমপক্ষে লাখ পাঁচেক টাকার মাল তুলল। টাকা কোথায় পেয়েছে তার হদিস কেউ জানে না, আর না জানানোর প্রয়োজন মনে করেছে অন্তিক কোনোদিন। আমজাদ সাহেব বহু খোঁজ চালিয়েও বের করতে না পেরে হাল ছেড়েছেন। মাসখানেকের মধ্যেই দোকানে ক্ষয় শুরু হলো। উন্নতির জায়গায় ক্রমান্বয়ে অবনতি। বেচাকেনা হয় কিনা কে জানে, কিন্তু একটা পয়সা ঘরে আসে না। কোথায় যায় কেউ জানে না। প্রথমে সকলে ভেবেছিল অন্তিক খারাপ পথে গেছে, নেশা করে হয়তো। সেসবও খোঁজ নিয়ে দেখার পর পাওয়া যায়নি। অন্তিক কেমন যেন হয়ে গেছে। মুখ চোখ শুকনো, শরীর শুকিয়ে সুদর্শন ছেলেটা একদম 60 বছরের বুড়ো হয়ে গেছে। খাচ্ছে বাপের ঘাড়ে, আছে বাপের পাখার নিচে, অথচ তার আত্মসম্মান নাকি তীব্র অভিমান অথবা অন্য কিছুকে জানে। দুপুরের রান্নাতে হাত লাগিয়েছে মার্জিয়া। অন্তু গিয়ে থালা বাসন মাজতে গেলে মার্জিয়া বলল, অন্তু, একা ছিলাম, কাজ করতেছিলাম। ভালোই তো ছিলাম, কি দরকার তোমার এখানে আসার? সকাল থেকে রান্না করতে পারতেছি, বাসন মাজতে হাত ক্ষয়ে যাবে না আমার। রাখো তো, যাও এখান থেকে। অন্তু কথা বলতে চাইল না, তবুও বিনয়ের সাথে বলল, আপনি চাইলে এখন একটু বিশ্রাম নিতে পারেন ভাবি, আমি রান্না করছি। সবচেয়ে বেশি গা জ্বলে কখন জানো? জানি না। আপনার বা কখন সবচেয়ে বেশি গা জ্বলে আমার জানার কথা তো নয়। মার্জিয়া দাঁত খিচিয়ে আবার সামলালো নিজেকে। তোমার সামনে আসলে, তুমি যতক্ষণ সামনে থাকো আমার গা তিরতির করে পড়ে, বিশেষ করে তোমার শান্ত নরম কথাই। অন্তু আস্তে করে বলল, আচ্ছা বুঝতে পেরেছি। থালা বাসন মাজা হলে রান্নাঘরে ছড়িয়ে থাকা কৌটা বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলো। মার্জিয়া বলল, আমার চাচাতো ভাইকে পছন্দ হয়নি তোমার? হয়নি এমন নয়, তাইলে কোনো জবাব তো দিলা না। আসলে ভাবি, এখন বিয়েই করতে চাই না আমি। বিয়ে করার মতো হলে তো আর ভেগে যাব না। আপনারা যেখানে খুশি ভালো মন্দ বুঝে দেবেন, ভেগে যাবে না তার কি গ্যারান্টি? অন্তু চুপ রইল। মার্জিয়া আবার বলল, বিয়ে কেন করবা না? বয়স কি 15তে পড়ে আছে তোমার? কচি ভাবো নিজেকে। কমপক্ষে 22-23 বছর বয়স চলতেছি। মেয়ে মানুষ কি আবার 30 বছরে বিয়ে করে? বয়স একটু বাড়িয়ে বললেন, যা হোক, পড়ালেখা অথবা সংসার দুটোই এককভাবে করতে হয়। আউটসাইড পিছুটান নিয়ে দুটোর কোনোটাই ভালো হয় না। সংসার করলে শুধু সংসার, পড়ালেখা করলে পড়ালেখা। অনার্স আর 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। এরপর এলএলবি করে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে একটা নিম্ন আদালতে চাকরি পেতে হলেও চাপ কম নয় ভাবি। এখন বিয়ে নয় আপাতত। চোখ গরম করে তাকিয়েছিল মার্জিয়া। সে নরম সুরে বলল, আপনি কেন এত আগ্রহী আমাকে বিয়ে দিতে? অনেক কারণ আছে, একটু বলুন, আমি শুনতে আগ্রহী। মশলা কষানোর ঝাঁজ নাকে লাগতেই অন্তু কেশে উঠে মুখে ওড়না চেপে ধরল। তরকারিতে পানি দিয়ে মার্জিয়া ফিরল ওর দিকে। তুমি খুব জাননেওয়ালার নাটক করলেও বহুত কিছুই জানো না। তার ওপর জোয়ান মেয়ে বাড়িতে থাকলে তোমার বাপ মায়ের চিন্তা না থাকলেও আমার হয়। তার ওপর তোমার যে স্বভাব চরিত্র আর তেজ ছেড়ে পাওয়া গেলে হয়। আমার বোনের সংসার নড়বড়ে হয়ে গেছে তোমার জন্য। তোমাকে পড়ালেখা করাতে গিয়ে আমার শ্বশুরের হাতের অবস্থা খারাপ। অন্তু যাও তো, আমার কথা বলতে মন চাচ্ছে না তোমার সাথে। খুব অগোছালো লাগলো কথাগুলো। অন্তুর মনে হলো ভাবি যা বোঝাতে চাচ্ছে তা আসলে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে রইল। খানিক পরে আপন মনেই বলল মার্জিয়া, একটা টাকা যৌতুক ফৌতুক কিচ্ছু চাইনি। তোমাকে পছন্দ হয়েছে, আরও 5-7 ভরি গহনা দিয়ে নিয়ে যাবে, তাতে অন্তত সংকট কমতো একটু। অন্তু হাসলো, বিক্রি করবেন নাকি আমায়? আর গহনা দিলে তো আমার গায়ে অথবা আলমারিতে থাকবে, সংকট কমবে কি করে? কি এমন সংকট লেগেছে বাড়িতে যে আমায় বিক্রি করা গহনা দিয়ে বাড়ির সংকট কমাতে হবে? দরজায় কেউ এলো। পাওনাদার। দীর্ঘশ্বাস ফেলল অন্তু। আমজাদ সাহেব ডাকলেন অন্তুকে, এদিকে আয় তো অন্তু। অন্তু মুখ বৃত করে গিয়ে দাঁড়িয়ে অবাক হলো। মোস্তাকিন মোহন বসে আছে। কেন এসেছে এই লোক? সেদিন সে গিয়েছিল সেই ব্যাপারে কিছু বলতে এসেছে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। এটা আমার মেয়ে। অন্তুকে বললেন, ও আমার ছাত্র, হাই স্কুলে পড়তো, আমি তখন ওদের ক্লাস টিচার ছিলাম।
সৈয়দ মুস্তাকিন মহান, পিপিআই অফিসার। নামটা ঠিক বললাম? মুস্তাকিন ইতস্তত হেসে মাথা নাড়ল। শুদ্ধতম হাসি, পরিপাটি এক সৌম্য চেহারার পুরুষ মানুষ। পরনে পাঞ্জাবি থাকায় আরও ভালো লাগছে দেখতে, শাল চাদর জড়ানো। সেদিন কার্যালয়ে এমন বিশেষ লাগেনি। হালকা রঙা পাঞ্জাবিতে ফর্সা মতো শরীর, পেটানো হাতের ত্বকে কালো বেল্টের হাতঘড়ি নজরে এলো। সুপুরুষের আখ্যা পাবার মতো সবকিছু আছে মুস্তাকিনের মাঝে। ভ্রুটা চটা পড়া, জোর ভ্রুতে পুরুষ মানুষ এমনিতেই একটু বেশি নেশা ধরানো হয়। হাসিটা চমৎকার সুন্দর। বসে আছে বিনয়ীভাবে নিজের প্রাক্তন শিক্ষকের সম্মুখে, মুচকি হাসি ঠোঁটে ঝুলছে। এভাবে কোনোদিন আগে পরখ করেনি কাউকে অন্তু। মুস্তাকিন বলল, আমি জানতামই না স্যার এটা আপনার মেয়ে। ছোটবেলায় স্কুলে দেখেছি বোধ হয়, এরপর সেদিন ভার্সিটিতে একবার দেখা হয়েছিল, কিন্তু হিজাবের আড়ালে তার ওপর বড় হয়ে গেছে চিনতে পারার কথা না। সৌন্দর্যপূর্ণ কণ্ঠস্বর। ভার্সিটিতে তুমি কি করছিলে ওখানে? সামাজিক খোঁজখবর থেকে বেশ দূরে চলে এসেছেন স্যার। একটা ভয়ানক রেপ কেস ঘটে গেল আপনাদের এরিয়াতে, জানেন না? সেটার তদন্তে আছি। স্যার স্যার করছিস কেন বাপ? তোরা কত বড় হয়ে গেছিস, এসব ডাক শোনার যোগ্যতা পেরিয়ে গেছিস, আমার থেকে বহুত বড় হয়ে গেছিস। আগে মনে হতো তুই লম্বা হবি না বেশি, আজ তো দেখছি নকশাই বদলে গেছে দেহের গড়নের। মুস্তাকিন মাথা নিচু করে হেসে ফেলল। স্যার, আমি আপনার কাছে চিরদিন নিয়মিত বেতের বাড়ি খাওয়া ছাত্র। আপনারা কোনোদিন ছোট হবেন না, আর না আমি বড়। এসব কথা বলে আজও সেই একইভাবে লজ্জায় ফেলছেন, যেভাবে স্কুলে পড়া না করে গেলে অপমান করতেন। আজও নাম ধরে একবার ডাকুন, আমি নস্টালজিক হয়ে যাব নির্ঘাত। কিন্তু আপনার দীপ্তির সাথে সাথে অভিজাত্য কমে এসেছে স্যার। কোনো ট্রমাতে আছেন মনে হচ্ছে। আমজাদ সাহেব হাসলেন। কবে শিফট হয়েছিস দিনাজপুর? মাস 6 হলো। আমজাদ সাহেব অন্তুকে ইশারা করলেন, যা। তার ধারণা ছিল পুলিশ বা সরকারি চাকরিজীবীরা সব আক্কেল টাইপের, তেলের ড্রাম মার্কা ভুড়িওয়ালা, টাকলু আর বয়স্ক দেখতে বিকট ধরনের হয়। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, মামার বাড়িতেই থাকছিস? না, ফ্ল্যাট ভাড়া করে থাকছি। বৌমাকে আনলি না? ছেলে মেয়ে কয়টা হয়েছে? কবে মোড়ে টোড়ে যাব? দেখা করতে এলো না ওর বাপের বুড়ো স্যারের সাথে? গম্ভীর মানুষটার এই সহজ দিকটা অনেকের অজানা, অথচ মুস্তাকিন খুব জানে স্যারের এই মুক্তমনা হাস্যোজ্জ্বল রূপকে। হেসে ফেলল ও। স্যার, আগে তো এটা জিজ্ঞেস করতেন বিয়ে করেছি কি না। আমজাদ সাহেব গম্ভীর হলেন। বয়স কত তোর? কত বলে মনে হয় স্যার আপনার? আমজাদ সাহেব আপাদমস্তক দেখে বললেন, আন্দাজ করে কথা বলার অভ্যাস নেই আমার, তবে দেখতে বেশ ফিটফাট হয়েছ। আগে তো মোটু ছিলে, শরীরের মেদ নেই হয়ে গেছে, শুধু বড় বড় দুটো চোখ আছে। মুস্তাকিন কপালে আঙুল ঘষতে ঘষতে ধীরে ধীরে হেসে ফেলল। লজ্জা পাচ্ছি স্যার। আমজাদ সাহেব বললেন, কন্যা রাশি তোর? মুস্তাকিন এবার শব্দ করে হেসে উঠল। নিঃশব্দে হাসলেন আমজাদ সাহেবও। মুস্তাকিন মুগ্ধের মতো চেয়ে রইল গৌরাঙ্গ মানুষটির সুলভ হাসির দিকে। তরতরে তেজি হাসি স্যারের। মুস্তাকিনের সবচেয়ে প্রিয় শিক্ষক সর্বকালের সব শিক্ষকদের মাঝে। হালকা মেহেদি রঙে রাঙানো দাড়িতে, সাদা লুঙ্গির সাথে ফতোয়া পরা লম্বা আত্মবিশ্বাসী পুরুষটি মুস্তাকিনকে বরাবর মুগ্ধ করে। মুস্তাকিন হাসি সামলালো। কেন স্যার? ছেলেদের লজ্জা পাওয়ার অধিকার নেই? অন্তু ট্রে ভর্তি নাস্তা আনলো। মুস্তাকিন বলে উঠল, স্যার এটা ঠিক হলো না। আমজাদ সাহেব গম্ভীর হলেন। এখন তুই আমায় ঠিক ভুল শেখা। স্যার, তা বলিনি আমি। আপাতত আর কিছু বলতে হবে না এ ব্যাপারে, তুই নে এক এক করে। আম্মা, পানি দিলি না? অন্তু পানি আনতে গেল। আমজাদ সাহেব বললেন, একসাথে দুপুরের খাবার খাওয়ার সময়টুকু হবে? ভারী শোনালো কথাটা। মুস্তাকিন ভ্রু চুলকে হাসলো। এভাবে বললে সময়ের সাহস নেই না হওয়ার। কেকের একটা পিস উঠিয়ে নিয়ে হাতে রেখে বলল, অন্তিকের কি খবর? আমি ভেবেছিলাম না তুমি প্রশাসনে ঢুকবে। মুস্তাকিন বুঝলো স্যার কথা এড়াতে চাইছেন, সেও আর গেল না ওদিকে। আমি নিজেও ভেবেছিলাম না, অথচ ছোট চাচার বদৌলতে হয়ে গেল। আর অমত করিনি। বিয়ে শাদী করবি না? স্যার একবার তুমি বলছে, একবার তুই। বেশ উপভোগ্য লাগলো বিষয়টা। কেকের টুকরো চিবিয়ে জবাব দিল, ভাবিনি এখনো। ভাবার সময় আসছে না যাচ্ছে? সময় কোথায় সংসারকে সময় দেবার মতো? সারাদিন দৌড়ের ওপর আছি। আম্মা তো জিনের মতো ঘাড়ের ওপর ভর করে আছে, 3 বেলা ফোন করে কান চিবোচ্ছে।
দুপুরের খাবার বেড়ে দিতে মার্জিয়া এলো না। অগত্যা অন্তুকে তদারকি করতে হলো। আব্বুই তুলে তুলে খাওয়াচ্ছিল, সে হাতে হাতে সাহায্য করলো। মাঝে মধ্যেই আব্বুর পুরনো ছাত্ররা আসে আব্বুর কাছে। এরকম সচরাচর দেখা যায় না। ছাত্ররা সচরাচর শিক্ষকদের ভুলে বসে, অথচ আমজাদ সাহেব শিক্ষকের চেয়েও বড় কিছু তার ছাত্রদের কাছে। অন্তু গরুর মাংস তুলে দিল তার প্লেটে। সঙ্গে সঙ্গে মুস্তাকিন মুখ তুলল। গরুর মাংসে সমস্যা আছে, আমার খাই না। আমজাদ সাহেব বললেন, শুনে দিবি তো? আচ্ছা, আরেকটা পরিষ্কার প্লেটে নতুন করে ভাত তুলে দি। মুস্তাকিন বাধা দিল, ব্যাপার না, তার প্রয়োজন হবে না, আপনি শুধু মাংস তুলে নিন। অন্তু একটু অপ্রস্তুত হলো, মাংস কি করে তুলবি? চামচ দিয়ে তুলতে গেলে মুস্তাকিন হাসলো, হাত দিয়ে তুলুন না। পাত থেকে চামচ দিয়ে মাংস তোলা যায়? প্লেট থেকে হাত দিয়ে মাংস তুলে নেওয়ার পর অন্তুর শরীরে অস্বস্তি জেঁকে বসল। খাওয়া শেষ করে হাত মোছার জন্য গামছা চাইল মুস্তাকিন। অন্তুর মনে হলো আগে যে দুদিন মুস্তাকিনকে দেখেছে খুব পেশাগত, শক্ত লেগেছিল, আজ একদম তা লাগছে না। সহজ, মিশুক ও ব্যক্তিসুলভ লাগছে। তোয়ালেতে হাত মুছে সেটা আবার অন্তুকে ফেরত দেবার সময় অন্তুর দিকে তাকিয়েছিল মুস্তাকিন। বেশ বেলেহাস দৃষ্টি। অন্তুর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টাই যেন মুস্তাকিনের কৌতূহল ও অনুরাগ বাড়িয়ে তুলল অন্তুর দিকে মনোযোগী হতে। অন্তুর চেয়ে বেশ খানিকটা লম্বা মুস্তাকিন। প্রশাসনের লোকদের একটা নির্দিষ্ট লম্বা উচ্চতা থাকে। একটা ঢোক গিলল মুস্তাকিন। ওড়নায় আড়াল করা মুখের উপর দেখতে পাওয়া চোখ দুটোকে গিলে নিল বোধহয়। বেশ অস্বস্তিতে পড়ল অন্তু। আমজাদ সাহেব হাত ধুয়ে রান্নাঘরে উঠে গেছেন ভিমবার লাগিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে। মুস্তাকিন অন্তুকে জিজ্ঞেস করলো, কোন ইয়ারে পড়ছেন? সেকেন্ড ইয়ারের ইয়ার ফাইনাল দেব। কোন অনুষদে? এলএলবি। বাপরে, হবু উকিল ম্যাডাম। অন্তুর কি হলো জানা নেই, কেমন আড়ষ্টতা ভর করলো। মাথাটা নত করে মৃদু হেসেও ফেলল। এই প্রথম বোধহয় সে আর 5টা মেয়ের মতো কারো সামনে বেশ অপ্রস্তুত আর সংকুচিত হয়ে পড়েছে। মুস্তাকিন নিচু আওয়াজে বলল, এজন্য সমাজের কুকীর্তি নিয়ে বেশ ক্ষোভ আছে আপনার মাঝে। অন্তু কথা ঘোরালো, আমি আপনার অনেক ছোট বোধ হয়, আপনি বলছেন, শুনতে ভালো লাগছে না। ঘাড় চুলকালো মুস্তাকিন, খুব বড়ও না, মানে অতটাও অন্তত বড় না যে চোখে লাগবে। আমি যখন 8 পড়তাম আপনি 3 অথবা 4-এ ছিলেন বোধহয়, মনে নেই। আমি মেয়েদের তুমি বলতে পারি না, নিজের কাছে খুব লেম লাগে ব্যাপারটা। এরা মায়ের জাত, এদের সামনে খুব কুকড়ে যায় আমার তেজ আর শক্তি। বলা চলে মেয়ে জাতিকে ভয় পাই আমি। মানে ধরুন, কি থেকে কি হয়ে যাবে, কোথাও অসম্মান বা তাদের মনোকষ্টের কারণ হবে আমার কোনো কথা বা আচরণ। অভ্যাসগত কারণে হলেও আপনি থেকে তুমিতে আসা খাটুনির কাজ হবে। মুস্তাকিনের বলার ধরনটা অবলীল ও সরল ছিল। অন্তুর ভালোই লাগলো শুনতে। হাসি পেল অল্প। আব্বুর ছাত্রের মুখে আব্বুর আদর্শের কথা শোনাটা চমৎকার একটা অনুভূতি বলে মনে হলো অন্তুর। এই আদর্শই তো সে ছোটবেলা থেকে দেখেছে আব্বুর মাঝে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে আমজাদ সাহেবের পেছনে গেল মুস্তাকিন। আমজাদ সাহেব আবার বসলেন নিজের জমি জমার সমস্যার কথা তুলে। সব খুলে বলেছেন, আবারও একবার মনে করালেন। চলে যাবার সময় দরজা অবধি গেলেন আমজাদ সাহেব, আবার আসবে কিন্তু। অবসর সময় কাটতে চায় না আজকাল। মুস্তাকিন বাড়ির ভেতরে চোখ ঘুরালো। কিছু খুঁজে চলল তার চোখ দুটো। অকারণেই বোধহয় এই অযাচিত অপ্রাসঙ্গিক চোখের চাহিদা। ব্যতিক্রমে মস্তিষ্ক মনোযোগী হয়। সেদিন অন্তু কার্যালয় থেকে আসার পর বেশ কয়েকবার খেয়ালে এসেছিল অবশ্য এই আলাদা ধাঁচের অপরিচিতার কথা। দেখা পেল টেবিলের ওপর ছিটিয়ে থাকা থালা বাসন গোছাচ্ছি। স্যারকে বিদায় বলে সামান্য গলা উঁচিয়ে অন্তুকে বলল, আসি উকিল ম্যাডাম, মন দিয়ে পড়ুন। আউটসাইডে চিন্তা না করলে বোধহয় আপনার জন্য ভালো। সমাজ দেখার জন্য আমরা আছি। আপনার পুরো ফোকাস এখন বইয়ের পাতায় হতে হবে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। দোয়া করিস বাপ, একই জেলায় আছিস, তোদের জুনিয়র, দেখে শুনে রাখিস রাস্তাঘাটে। যেসব কিছু ঘটছে ভার্সিটিতে, চিন্তা হয় ওকে নিয়ে। খুব বেপরোয়া হয়েছে। বেপরোয়াপনা সাধারণত আজাব বয়ে আনে। মুস্তাকিন আবার একবার তাকালো অন্তুর দিকে। আপনার মতোই হয়েছে স্যার, আসি। ফ্ল্যাটে যাবেন সময় করে, 1 কাপ চা খেয়ে আসবেন ছাত্রর হাতের। অন্তু এবার তাকিয়ে দেখলো বাহিরের দিকটা। শালটা কাঁধের উপর তুলে রোদ চশমাটা পরে নিল মুস্তাকিন। অন্তুর চোখের সামনে জয় এসে দাঁড়ালো। ঘৃণায় মুখে বিরক্তির রেখা ভাঁজ আকারে পড়ল। এই শাল, রোদ চশমা, পাঞ্জাবি সব বেশে জয়কে দেখেছে অন্তু, অথচ এমন সুপুরুষ লাগেনি।
পুরুষত্ব একটু হলেও আছে মুস্তাকিনের মাঝে, অন্তত নারীকে সম্মান করার মনুষ্যত্বটুকু আছে। হুট করে দুজনের তুলনা করে ফেললো কেন অন্তু জানে না, কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এঁটে থাকা অবস্থায় ব্যতিক্রম এক পুরুষ চরিত্রে উপস্থাপন একটু ভাবতে বাধ্য করলো ওকে। অন্তুর একা খেতে বসে খাবারে অনীহা এসে যাচ্ছিল। ভাবির ঘরে গিয়ে দেখলো ভাবি উপর হয়ে শুয়ে আছে। ডাকলো, ভাবি আসুন খেয়ে নি, দুপুর পেরিয়ে যাচ্ছে। আমি খাবো না, মাথা ধরেছে খুব, ডেকো না আমায়। শরীর খারাপ নাকি আপনার? জ্বর টর আসবে হয়তো, চা বানিয়ে দেব, খাবেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আর খেলো না, চা খাওয়া যায়। আনমনেই একটা পরিচিত কল্পিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। তার পরনে সাদা শাড়ি, তার উপর অ্যাডভোকেটের বিশেষ কালো পোশাকটা। সে কয়েকটা ফাইল হাতে নিয়ে রিকশা থেকে নেমে সুপ্রিম কোর্টের ফটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে। ভাবনা ভঙ্গ হলো, পানি ফুটে গেছে। চা পাতি ঢেলে দিয়ে আরেক ভাবনায় মন গেল। চোখের সামনে চিরচরিত কল্পিত একটা দৃশ্য এসে দাঁড় হওয়া, আর বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে হেঁটে এগিয়ে চলার মাঝে দূরত্ব কতটুকু, আর সেই দূরত্বের রাস্তাটা সহজ কতটা, ঝঞ্ঝাট আর ঝড়ো হাওয়ার বেগ কেমন, কম না বেশি? রাস্তায় বিছিয়ে আছে রক্তগোলাপের কাঁটা নাকি রক্তরঙা কৃষ্ণচূড়ারা? তবে রাস্তার রংটা লালচে, এটা কল্পনায় এলো অন্তুর।